কোষ ইংরেজিতে যাকে আমরা সেল বলে জানি, ঠিক কি এই কোষ? তোমরা প্রথম অধ্যায় যখন পড়েছো, জীবনের উৎপত্তি সম্পর্কিত যখন আমরা আলোচনা করেছি, তখন এই শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত হয়েছো। তোমরা পরিচিত হয়েছো প্রোটোসেল, তোমরা পেয়েছো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। ফলে কোষ শব্দটার সাথে তোমরা নবম শ্রেণীতে ইতিমধ্যেই পরিচিত হয়েছো। অষ্টম শ্রেণীর বিভিন্ন জায়গায় অবশ্যই জীবন বিজ্ঞানের আলোচনায় তোমরা পেয়েছো। কিন্তু ঠিক কোষ বলতে কি বুঝি? কোনো একটা জীবদেহ যে গঠিত হয়, সেই গঠনকারী একক, কার্যগত একক, ক্ষুদ্রতম অংশ, তাকেই আমরা কোষ বলি। নানান উদাহরণ দিয়ে তোমাদের আমরা বোঝাতে পারি, যা ইতিপূর্বেই তোমরা জেনেছো। শুধু এখানেই জেনে রাখো, একটা জীবদেহের গঠনগত কার্যগত একক কোষ। গঠনগত কেন? কারণ একটা জীবদেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তাই গঠনগত একক। কার্যগত একক বলতে কি বোঝাই? কোষগুলির সমষ্টিগত কাজ, সেটাই জীবদেহের নিজস্ব কাজ হিসেবে প্রতিরূপ হয়, সেই জন্যই আমরা তাকে বলি কার্যগত একক। কিন্তু এই যে জীবদেহের গঠনগত কার্যগত একক কোষের কথা বলছি, কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? কবেই বা এটার ঠিক আবিষ্কার হয়েছিল? দেখো, এই যে বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ, রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম এই কোষ আবিষ্কার করেন। প্রসঙ্গত বলে রাখি, রবার্ট হুক কিন্তু প্রথম যে কোষ আবিষ্কার করেছিলেন তা ছিল মৃত কোষ। পরবর্তীকালে লিউয়েন হক বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম সজীব কোষ আবিষ্কার করেন। এখন এই যে কোষ বলছি, কোষ দিয়ে গঠিত একটা জীবদেহ। জীব বলতে আমরা কাজের বুঝি, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। স্বভাবতই একটা উদ্ভিদ দেহ গঠিত হয় যে কোষ দিয়ে, তাকে আমরা বলি উদ্ভিদ কোষ, যার আকার অনেকটা এই রকম দেখতে। আবার একটা প্রাণী দেহ গঠিত হয় যে কোষ দিয়ে, তাকে আমরা স্বাভাবিকভাবেই বলবো প্রাণী কোষ, যা দেখতে প্রায় এই রকম। অর্থাৎ একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো দেখতে তুলনামূলকভাবে একই, কিন্তু অবশ্যই তাদের নিজস্বতা রয়েছে, অবশ্যই তাদের পার্থক্য রয়েছে, অবশ্যই তাদের সাদৃশ্যও রয়েছে। জানবো আমরা বিভিন্ন পর্যায়ে এই কোষের আলোচনায়। কিন্তু প্রথমেই যদি আমরা বলি একটা কোষ, একটা আদর্শ কোষ কি নিয়ে গঠিত, আমরা কোনো প্রাণী কোষ বা উদ্ভিদ কোষে বিভাজিত না করেই যদি বলি একটা কোষ গঠিত হয়, তার একটা বাইরে আবরণ রয়েছে, যাকে আমরা বলি কোষ আবরক। অবশ্যই একটা আবৃত অংশ থাকবে। সেই কোষ আবরক ছাড়াও আরও একটা অংশ রয়েছে প্রোটোপ্লাজম, অর্থাৎ একটা আবরণ রয়েছে, সেই আবরণকে আমরা স্বাভাবিকভাবে বলি কোষ আবরক। আর আবরণের মধ্যে যা কিছু রয়েছে সামগ্রিকভাবে তাদেরকে আমরা বলি প্রোটোপ্লাজম। এখন এই কোষ আবরককে দুটো নাম দিয়েছি, দেখো, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। এখানেই পার্থক্য হবে। যদি সেটা উদ্ভিদ কোষ হয়, এই কোষ প্রাচীর নামক কোষ আবরকটি কেবলমাত্র উদ্ভিদ কোষে অবস্থিত। কিন্তু এই যে কোষ পর্দা বলছি, এই কোষ পর্দা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়েই, দুটোতেই অবস্থিত। কোষ আবরক, কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, কোষ পর্দা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে থাকে। আর এই প্রোটোপ্লাজম, কোষ আবরকের মধ্যের যে অংশ প্রোটোপ্লাজম, তা দুটি অংশ নিয়ে গঠিত। কি কি? একটা হলো সাইটোপ্লাজম, তরল অংশ, আর সাইটোপ্লাজম ছাড়া থাকে নিউক্লিয়াস, প্রধান অংশ। আবার সেই সাইটোপ্লাজমের মধ্যে পাই ধাত্র এবং কোষীয় অঙ্গাণু। অর্থাৎ একটা কোষের বিভিন্ন গঠনগত অংশ বর্তমান। আমরা এক এক করে বিভিন্ন গঠনগত অংশগুলো সম্পর্কে আলোচনা করব, যার প্রথম আলোচনায় থাকবে আমাদের কোষ আবরক। আবরক অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ পর্দা। চলো আমরা প্রথমেই কোষ প্রাচীর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর কি? আমরা এখনই পড়লাম কোষ আবরকের একটা অংশ বা এক প্রকার কোষ আবরক, কোষের বাইরের দিকে অবস্থিত। কিন্তু কোন প্রকার কোষের? অবশ্যই মনে রাখতে হবে, কোষ প্রাচীর অবস্থিত কেবলমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কোথায়? উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের আবরণ হলো কোষ প্রাচীর। ফলে মনে রাখতে হবে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের অংশ, সব থেকে বাইরের অংশ। তার যদি একটা বৈশিষ্ট্য বলি, কোষ প্রাচীর কিন্তু জড়ো, নন লিভিং, স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি প্রদর্শন করে এবং ভেদ্য। ভেদ্য কথার অর্থ কি? যে কোনো বস্তু কোষ প্রাচীর ভেদ করে প্রবেশ বা নির্গমন ঘটতে পারে,
তাই একে আমরা বলি ভেদ্য। অর্থাৎ কোষ প্রাচীরের তিনটে প্রধান বৈশিষ্ট্য আমরা বলছি, 1 জড়ো, 2 স্থিতিস্থাপক, 3 ভেদ্য। কোষ প্রাচীর সব থেকে বাইরে অবস্থিত উদ্ভিদ কোষের। কি দিয়ে গঠিত এই কোষ প্রাচীর? রাসায়নিক উপাদান কি? দেখো এখানে লিখে রেখেছি, সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদান। ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। প্রসঙ্গত বলে রাখি, সেলুলোজ কি? এটা একটা শর্করা জাতীয় উপাদান, পলিস্যাকারাইড বা বহু শর্করা কিন্তু সেলুলোজ। অর্থাৎ উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরে অবস্থিত, জড়ো, স্থিতিস্থাপক, ভেদ্য, সেলুলোজ নির্মিত যে গঠন, সেটাকেই আমরা বলি কোষ প্রাচীর। ছবিতে একবার দেখে নিই ঠিক কেমন কোষ প্রাচীর। দেখো, এই একটা আদর্শ উদ্ভিদ কোষের ছবি আমরা যদি ভাবি, তাহলে তার বাইরে এই যে চওড়া অংশটাকে এঁকেছি, এটাই হলো আসলে কোষ প্রাচীর। কিন্তু আমরা যদি আণুবীক্ষণিক গঠন দেখতে চাই, তাহলে এই কোষ প্রাচীর তিনটে অংশ নিয়ে তৈরি। একটা কোষ প্রাচীর তিনটি স্তর দ্বারা গঠিত, যার একেবারে মাঝের এই যে স্তরকে আমরা দেখছি, এই যে মাঝের স্তরটাকে দেখছি, সেই মাঝের স্তর তাকে আমরা বলেছি মধ্য ল্যামেলা। মধ্য কথার অর্থ মাঝখানে অবস্থিত, ল্যামেলা স্তর, মাঝের স্তর মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে রয়েছে এই যে অংশটি, একে আমরা বলেছি প্রাথমিক প্রাচীর। তাহলে একেবারে মাঝে থাকে মধ্য ল্যামেলা, মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে থাকে প্রাথমিক প্রাচীর, আর প্রাথমিক প্রাচীরেরও ভিতরের দিকের অংশ থাকে, তাকে আমরা বলি গৌণ প্রাচীর। খুব স্বভাবতই তোমরা ভাবছো বাইরের দিকে ভিতরের দিকের অংশ কেন? কারণ এই কোষের পাশে রয়েছে আরও একটি কোষ, এই কোষের পাশে রয়েছে আরও একটি কোষ, তাই পাশাপাশি অবস্থিত দুটো কোষ, সেই দুটো কোষের মধ্যে মাঝামাঝি অংশ, সেটাই হলো মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলার উভয় পার্শ্বের অংশ প্রাথমিক প্রাচীর, আবার প্রাথমিক প্রাচীরের ভিতরের দিকে উভয় পার্শ্বের অংশ, তাকে আমরা বলেছি গৌণ প্রাচীর। অর্থাৎ স্বাভাবিকভাবে বলতে পারি, একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠিত হয় তিনটি স্তর দিয়ে, যার একেবারে মাঝে থাকে মধ্য ল্যামেলা। তার প্রধান উপাদান কি? পেকটিন। কিন্তু এই পেকটিন লবণ আকারে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট আকারে অবস্থান করে। ফলে মনে রাখতে হবে, মধ্য ল্যামেলার প্রধান উপাদান হলো কি? পেকটিন। মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে, আমরা একটু আগেই বললাম কি তার নাম? প্রাথমিক প্রাচীর। সেই প্রাথমিক প্রাচীরেরই প্রধান উপাদান হলো সেলুলোজ। তাহলে মধ্য ল্যামেলার উপাদান পেকটিন, প্রাথমিক প্রাচীরের উপাদান সেলুলোজ। প্রাথমিক প্রাচীরের উভয় পার্শ্বে থাকে গৌণ প্রাচীর। সেটা কি উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ থাকে, কিন্তু তার সাথে থাকতে পারে হেমিসেলুলোজ, লিগনিন প্রভৃতি আরও অন্যান্য রাসায়নিক বস্তু। অর্থাৎ কোষ প্রাচীরের ভৌত গঠন দেখলে তিনটে স্তর, মাঝে মধ্য প্রাচীর বা মধ্য ল্যামেলা, মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উভয় পার্শ্বে গৌণ প্রাচীর। রাসায়নিক গঠন দিক থেকে মধ্য ল্যামেলা গঠিত হয় পেকটিন দিয়ে, প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ দিয়ে, আর গৌণ প্রাচীর গঠিত হয় হেমিসেলুলোজ বা লিগনিন সেলুলোজের সাথে থাকে। তোমরা কি জানো, একটা কাঁচা ফল এবং একটা পাকা ফল দুটোর মধ্যে পার্থক্য গড়ে দেয় এর কোন উপাদানটা? জেনে রাখো, ইউ অল আর স্মার্ট স্টুডেন্টস। এই পেকটিন নামক উপাদান, যা ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট আকারে অবস্থান করে এই মধ্য ল্যামেলার, সেই পেকটিনের গঠনগত পরিবর্তনের কারণেই কাঁচা ফল এবং পাকা ফল তাদের বাইরের ত্বকের গঠনগত পরিবর্তন হয়। এটাই হলো কোষ প্রাচীর। কিন্তু দেখো তো, আমি এখানে যে ছবিটা এঁকেছি, আমি যদি তোমাদের জানতে চাই, এই যে মাঝের স্তরটা দেখছো ডার্ক কালারের, এই স্তরটার নাম কি? মনে করতে পারছো? আমি বললাম মাঝের স্তর, তাহলে স্বাভাবিকভাবেই এটা কি হবে? এটাকে আমরা বললো মধ্য ল্যামেলা, যা কি দ্বারা গঠিত হয়? পেকটিন নামক উপাদান দ্বারা গঠিত হয় মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে এই যে গ্রিন বা ইয়েলোইশ কালারের অংশ, এটা কি? এটা হলো প্রাথমিক প্রাচীর। মনে করে দেখো, প্রাথমিক প্রাচীরের প্রধান গঠনগত উপাদান কি? নিশ্চয়ই মনে করতে পারছো, একটা বহু শর্করা সেলুলোজ। আর প্রাথমিক প্রাচীরেরও উভয় পার্শ্বে এই স্তরটার নাম কি? অবশ্যই সেটা হবে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের উপাদান কি? সেলুলোজের সাথে থাকে হেমিসেলুলোজ,
বা লিগনিন, এটাই হলো গৌণ প্রাচীরের উপাদান। তাহলে স্যার গৌণ প্রাচীরের ভিতরের দিকে এই গঠনটা কি? মনে রাখতে হবে আমরা পড়ছি এটা উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর সবার বাইরে রয়েছে, আর ঠিক কোষ প্রাচীরের ভিতরের দিকের এই যে অংশ রয়েছে এটা হলো কোষ পর্দা বা প্লাজমা পর্দা। অর্থাৎ কোষ আবরকের মধ্যে কোষ প্রাচীর হলো সব থেকে বাইরে রয়েছে উদ্ভিদ কোষের, কিন্তু কোষ প্রাচীরের ভিতরে রয়েছে কোষ পর্দা, যে কোষ পর্দা কিন্তু প্রাণী কোষে উপস্থিত থাকে, কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম, তাহলে কোষ পর্দা তার বৈশিষ্ট্য কেমন, তার উপাদানই কি, সেটাই বা দেখতে কেমন হয়। চলো একটু কোষ পর্দা সম্পর্কে জেনে নিই। কোষ পর্দা কি? প্রথমেই চলো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কোষ পর্দা অবস্থিত কোথায়? একটু আগেই বললাম, কোষ পর্দা কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে অবস্থিত, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সব থেকে বাইরে থাকে, কারণ আমরা জানি প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর অনুপস্থিত, তাই প্রাণী কোষের সব থেকে বাইরের অংশ হলো কোষ পর্দা, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সব থেকে বাইরে থাকে কোষ প্রাচীর, তাই কোষ প্রাচীরের ভিতরে থাকে কোষ পর্দা। ফলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে এবং প্রাণী কোষের সব থেকে বাইরের যে গঠন সেটাই হলো কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। এর যদি আমরা ভৌত বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করি, কেমন? অবশ্যই এটা লিভিং বা সজীব। একটু তুলনা করতে পারছো কি? কোষ প্রাচীর ছিল জড়, এখানে লিখেছি প্রভেদক ভেদ্য পর্দা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিলেক্টিভলি পারমিয়েবল। অর্থাৎ আমরা দেখেছিলাম কোষ প্রাচীর ছিল ভেদ্য, যে কোনো বস্তু প্রবেশ অথবা নির্গমন করতে পারত, কিন্তু কোষ পর্দার ক্ষেত্রে কোন বস্তু প্রবেশ করবে বা কোন বস্তু নির্গত হবে সেটা নির্দিষ্ট কতগুলো শর্ত দ্বারা এবং কোষ পর্দা দ্বারা নির্বাচিত হয়। নির্দিষ্ট বস্তুর প্রবেশ এবং নির্গমন বা নির্বাচিত বস্তুর প্রবেশ এবং নির্গমন, এটা বোঝাতে আমরা প্রভেদক ভেদ্য এই কথাটাকে ব্যবহার করে থাকি। আর কেমিক্যালি কি দিয়ে তৈরি? রাসায়নিকভাবে এটা লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। কোন লিপিড? আমরা দেখব প্রধানত ফসফোলিপিড থাকে, অর্থাৎ লিপিড এবং প্রোটিন হলো কোষ পর্দার গঠনের প্রধান উপাদান। এই পর্যন্ত আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা কোষ প্রাচীর আর কোষ পর্দার একটা তুলনা করতে পারছো, আন্দাজ করতে পারছো, নিশ্চয়ই আমরা শেষে জানবো। কিন্তু এখন চলো একবার দেখে নিই এই কোষ পর্দা দেখতে কেমন, কোষ পর্দার ভৌত গঠন কেমন। কারণ রাসায়নিক বস্তু আমরা জেনেই নিয়েছি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, কিন্তু সেই লিপিড এবং প্রোটিন কেমনভাবে সজ্জিত থাকে সেই সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ বিজ্ঞানীরা দিয়েছেন। যার একটা গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ মতবাদ ছিল রবার্টসন প্রবর্তিত, বিজ্ঞানী রবার্টসন, তিনি বলেছিলেন ইউনিট মেমব্রেন মডেল বা একক পর্দা মডেল। একক পর্দা বলতে কি বোঝায়? রবার্টসনের মতে কোষ পর্দার গঠন যেমন প্রকৃতির হয়, একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে অবস্থিত পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলোর পর্দা সেই একই গঠনযুক্ত হয়, সেই জন্যই একে আমরা বলি একক পর্দা বা ইউনিট মেমব্রেন। কিন্তু গঠনটা কেমন? রবার্টসনের মতে কোষ পর্দাটা তিনটে স্তর নিয়ে গঠিত। কোন কোন স্তর? বাইরে একটা থাকে প্রোটিনের স্তর, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিনের স্তর, উভয় পার্শ্বে এদিকেও একটা প্রোটিনের স্তর, এদিকেও একটা প্রোটিনের স্তর, আর মাঝে থাকে একটা লিপিডের স্তর, যেটাকে এই দেখিয়েছি দ্বিস্তরীয় লিপিড, দ্বিস্তরীয় লিপিড বাইলেয়ার। দেখো এইটা একটা ফসফোলিপিডের অণু, অর্থাৎ ফসফোলিপিডের একটা স্তর, আর নিচে রয়েছে ফসফোলিপিডের আরও একটা স্তর, অর্থাৎ দুটো স্তর সম্মিলিতভাবে গঠন করছে লিপিডের স্তর। তিনটে স্তর, উভয় পার্শ্বে প্রোটিনের স্তর, মাঝে একটা লিপিডের স্তর। অনেক সময় আমরা একে বলি PLP, অর্থাৎ পি কথার অর্থ প্রোটিন, লিপিড প্রকৃতপক্ষে ফসফোলিপিড। কটা স্তর? দুটো স্তর, বাইলেয়ার, দ্বিস্তরীয়, কিন্তু তাকে আমরা একটা স্তর হিসেবে ধরবো। এটা হলো রবার্টসনের মডেল। কিন্তু রবার্টসনের এই ত্রিস্তরীয় এই যে গঠন আমরা বলছি ইউনিট মেমব্রেন মডেল, সেটা পরিবর্তন করে বর্তমানে সর্বাধিক গ্রহণযোগ্য একটা মতবাদ এসছে, যেটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। সেটার প্রবর্তন করেছিলেন দুজন বিজ্ঞানী, একজন ছিলেন সিঙ্গার এবং তার সহকর্মী আরও একজন বিজ্ঞানী,
তার নাম নিকলসন। এই সিঙ্গার এবং নিকলসন এই দুজন বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন কোষ পর্দার গঠন সম্পর্কিত। ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইন্টারেস্টিং ছবি। প্র্যাকটিস করতে হবে অবশ্যই পরীক্ষায় ছবি আঁকার জন্য। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের চিত্রসহ বর্ণনা করো, অবশ্যই ছবি আঁকতে হবে। ছবিটার দিকে আমরা কি দেখছি? প্রথমেই আমি বলছি এই সিঙ্গার ও নিকলসনের মতে এই কোষ পর্দার গোটা গঠনটাই ফসফোলিপিডের একটা আধিক্য রয়েছে, অর্থাৎ গোটা স্তর জুড়ে ফসফোলিপিড রয়েছে, যার মাঝে নির্দিষ্ট স্থান বরাবর প্রোটিন অবস্থান করছে। বিভিন্ন জায়গায় প্রোটিন বিভিন্নভাবে গাঁথা রয়েছে। সেটাকে তুলনা করতে গিয়ে তিনি একটা মোজাইক করা মেঝের সাথে তুলনা করেছেন। সেটার জন্যই তরল মোজাইক নকশা বা ফ্লুইড মোজাইক মডেল। ছবিতে যদি দেখি, দেখো এই যে গোল গোল যে অংশগুলো দেখছো, যার এই যে দুটো হলুদ করে লেজের মতো অংশ রয়েছে, প্রকৃতপক্ষে অর্থাৎ এই রকম একটা অংশ, এই গঠনটা হলো ফসফোলিপিড অণুর গঠন। আমরা যে লিপিডের কথা বলছিলাম কোষ পর্দায় ব্যবহৃত হয় ফসফোলিপিড। ফলে দেখো এখানে একটা এই ফসফোলিপিডের অণুর গঠন, আবার এই রয়েছে ফসফোলিপিড অর্থাৎ ফসফোলিপিডের আধিক্য। আর সেই লিপিডের মধ্যবর্তী বিভিন্ন অংশে এই যে নীল রঙের গঠন দেখতে পাচ্ছ বা এই সবুজ রঙের গঠন দেখতে পাচ্ছ, এগুলো নানান প্রোটিনগুলো কেমনভাবে অবস্থান করছে তার উপরে আমরা নাম দিয়েছি। যদি কোনো প্রোটিন এইভাবে দুটো লিপিডের স্তরকে ভেদ করে অবস্থান করে, সেই প্রোটিনকে আমরা বলি অন্তস্থ প্রোটিন। আবার কোনো প্রোটিন যদি কেবলমাত্র বাইরের দিকে থেকে থাকে, তাকে বলছি আমরা বহিস্থ প্রোটিন। তাহলে আমরা কি জানলাম? ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিডের আধিক্য থাকে। সেই ফসফোলিপিড দেখতে কেমন? দেখো এখানে বলেছি দুটো অংশ থাকে। ফসফোলিপিডের যে হেড পার্ট, মাথা, সেটা হলো জলাকর্ষী, হাইড্রোফিলিক, আর যেটা লেজ পার্ট সেটা হলো জল বিদ্বেষী বা হাইড্রোফোবিক ফসফোলিপিড। আর সেই ফসফোলিপিডের মাঝে মাঝে বিভিন্ন অংশে অবস্থান করে প্রোটিন। যদি বাইরের দিকে থাকে তাকে বলি বহিস্থ প্রোটিন, যদি ভিতরের দিকে গাঁথা অবস্থায় থাকে, এই যে প্রোটিন দেখছো, এটাকে আমরা বলি অন্তস্থ প্রোটিন। এই প্রোটিনগুলো প্রকৃতপক্ষে কোষের বাইরে থেকে ভিতরে অথবা কোষের ভিতর থেকে বাইরে নির্বাচিত বিভিন্ন বস্তুর চলাচলকে নিয়ন্ত্রণ করে। তাই এই প্রোটিনগুলোকে আমরা বলি চ্যানেল প্রোটিন। একটা চ্যানেলের অংশ হিসেবে কাজ করে, পরিবহনে সাহায্য করে। অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ পর্দায় ফসফোলিপিডের আধিক্য থাকে। সেই ফসফোলিপিডের বিভিন্ন অংশে ঠিক মোজাইক করা গঠনের মতো প্রোটিন গাঁথা থাকে, অন্তস্থ প্রোটিন বা বহিস্থ প্রোটিন। এটাই হলো কোষ পর্দার গঠনের সর্বাধিক স্বীকৃত গঠন। প্রথমে রবার্টসনের একক পর্দা মডেল, কিন্তু বর্তমানে ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার এবং নিকলসনের প্রবর্তিত। এটাই হলো কোষ পর্দার গঠন। নিশ্চয়ই তোমরা স্মার্ট স্টুডেন্টের মতো এখন কোষ পর্দা আর কোষ প্রাচীরের পার্থক্য করতেও শিখবে, তুলনা করতেও শিখে গেছো। কিন্তু চলো একটু তোমাদের দেখিয়ে দিই ঠিক কোন কোন বিষয়ে কোষ পর্দা এবং কোষ প্রাচীর একে অপরের থেকে আলাদা। দেখো, অবস্থান কোথায় অবস্থিত? আমরা জানি কোষ প্রাচীর কোথায় অবস্থিত? কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, অর্থাৎ প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। কিন্তু যদি কোষ পর্দার কথা বলি, কোষ পর্দা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়তেই উপস্থিত। এটা তাদের অবস্থানগত পার্থক্য। কি দিয়ে গঠিত? উপাদানগত পার্থক্য। আমরা বলেছি কোষ প্রাচীর গঠিত হয় প্রধানত সেলুলোজ দিয়ে, যেটা একটা বহু শর্করা। কিন্তু কোষ পর্দা গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি কি লিপিড ও প্রোটিন। প্রসঙ্গত আমরা এও জেনেছি লিপিড হলো ফসফোলিপিড এবং প্রোটিন, উপাদানগত পার্থক্য। প্রকৃতি, তাদের ভৌত প্রকৃতি আমরা কি পড়েছিলাম? আমরা বলেছিলাম কোষ প্রাচীর ছিল জড়, নন লিভিং এবং ভেদ্য। ভেদ্য কথার অর্থ বলেছি কোনো বস্তু ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে প্রবেশ করার যে ক্ষমতা, সেটা বোঝাতে আমরা ভেদ্য ব্যবহার করি। আর যদি কোষ পর্দার ক্ষেত্রে বলি এটা একটা লিভিং, সেটা সজীব এবং অবশ্যই অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য বলেছিলাম। নির্বাচনযোগ্য কিছু বস্তু তাকে ভিতরে প্রবেশ করতে বা বাইরে নির্গত করতে কোষ পর্দা সক্ষম হবে। এটা হলো কোষ পর্দা এবং কোষ প্রাচীরের সাধারণ এবং খুব বেসিক পার্থক্য। তাহলে কোষ পর্দা এবং কোষ প্রাচীর
অর্থাৎ আমরা জানলাম কোষ আবরক, কিন্তু আমরা পড়ছি কোষের গঠন। কোষ আবরকের ভিতরে যে অংশ থাকে সেটা হলো প্রোটোপ্লাজম। আমরা এও জেনেছি সেই প্রোটোপ্লাজমের দুটো গুরুত্বপূর্ণ অংশ, যে জলীয় তরল জেলির মতো সাইটোপ্লাজম, আর অবশ্যই তার প্রধান অংশ একটা থাকে নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম সম্পর্কে চলো একটু জেনে নিই। সাইটোপ্লাজম কোষের মধ্যে কোষ পর্দা বা কোষ প্রাচীর বেষ্টিত যে অর্ধতরল জেলির মতো বস্তু, তাকে বলছি সাইটোপ্লাজম। শুধু দুটো ছোট্ট জিনিস দেখে রাখবো। দেখো, এটা যদি একটা কোষ হয়, এই হলো আমাদের কোষ আবরক, তাহলে এই যদি হয় নিউক্লিয়াস, তার মাঝে এই যে জলীয় তরল বা জেলির মতো যে অর্ধস্বচ্ছ তরল, সেটাই হলো অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম। আমরা অবস্থান অনুযায়ী সেই সাইটোপ্লাজমকে দুটো ভাগে বিভক্ত করেছি, যেটাকে ভিতরের দিকে বলেছি, অর্থাৎ নিউক্লিয় পর্দার সন্নিকটস্থ যে অঞ্চল, তাকে আমরা ভিতরের দিকে তাই বলেছি এন্ডোপ্লাজম। আর যেটা ওই কোষ আবরকের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ বাইরের বা পরিধির দিকের অংশ, তাকে আমরা বলেছি একটোপ্লাজম। এন্ডো কথার অর্থ ভিতরে, একটো কথার অর্থ বাইরে, দুটোই সাইটোপ্লাজম। পরিধির দিকে অবস্থিত যে সাইটোপ্লাজম, তাকে বলেছি একটোপ্লাজম, বহিস্থ পরিধিস্থ অংশ। আর যেটা ভিতরের দিকের অংশ, তাকে আমরা বলেছি এন্ডোপ্লাজম। সেটাই আমি লিখেছি। সাইটোপ্লাজমের গঠনগত অবস্থায় দুটো ভাগ করেছি, একটাকে বলেছি পরিধিস্থ অংশ, সেটা কিন্তু অদানাদার অংশ, তাকে নাম দিয়েছি একটোপ্লাজম। অবভিয়াসলি কেন্দ্রস্থ, যেটাকে আমরা বললাম ভিতরের দিকের গঠন, দানাদার গঠন, তাকে বলেছি এন্ডোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমে নানান কোষীয় অঙ্গাণু থাকবে, কিন্তু সাইটোপ্লাজম ছাড়াও একটা গুরুত্বপূর্ণ গঠন রয়েছে, সেটা হলো নিউক্লিয়াস। চলো একটু নিউক্লিয়াস সম্পর্কে জেনে নেওয়া যাক। একটা কোষের প্রাণকেন্দ্র সেটা। আমরা কোষের প্রাণকেন্দ্র বললাম যে নির্দিষ্ট গঠনকে সাইটোপ্লাজমের সাথে অবস্থিত, তাকে আমরা বলছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, যে কোনো প্রকার কোষের ক্ষেত্রে উপস্থিত এবং ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে বিজ্ঞানী নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বা আবিষ্কার করেন, তিনি হলেন রবার্ট ব্রাউন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিউক্লিয়াসকে আমরা বলি কোষের মস্তিষ্ক। কেন জানো? কারণ ঠিক আমাদের শরীরে একটা মস্তিষ্ক যেমন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের নানান কাজকর্মের জন্য, ঠিক কোন কাজ করা উচিত, কখন করা উচিত সমন্বয় সাধনের জন্য, তেমনি একটা কোষের মধ্যে উপস্থিত নিউক্লিয়াস সঠিকভাবে বলে দেয় বিভিন্ন কাজের প্রকৃতি, বিভিন্ন কাজের সঞ্চালনা, তাদের মধ্যে সমন্বয় সাধন করা সকল কাজের জন্য। সে কারণেই আমরা কোষের মস্তিষ্ক বলে নিউক্লিয়াসকে গণ্য করে থাকি। অর্থাৎ নিউক্লিয়াসের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে, কোষের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে নিউক্লিয়াস। সে কারণেই আমরা নিউক্লিয়াসকে বলি কোষের মস্তিষ্ক। এখন প্রশ্ন হলো, এই নিউক্লিয়াস ঠিক কি কি অংশ নিয়ে গঠিত? দেখো, প্রথমে দেখো একটা নিউক্লিয়াস দেখতে কেমন। একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে তাকে আমরা দেখেছি। প্রকৃতপক্ষে এই যে গোটা গঠনটা দেখছো, এটাই গোলাকৃতি গঠন, এটাই হলো একটা নিউক্লিয়াস। তার একটা ডিটেল স্ট্রাকচার, তাকে সরলীকৃত করে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই ছবি বা এই ছবির ক্ষেত্রে দেখব গোটা নিউক্লিয়াসটা বাইরে থেকে একটা আবরণ দ্বারা বেষ্টিত, যেটা দ্বারা আমরা বলতে পারি সাইটোপ্লাজম থেকে নিজেকে পৃথক করে রাখে। সেই অংশটাকে আমরা বলি নিউক্লিয় পর্দা, অর্থাৎ একদম বাইরের যে আবরণ, যেটা দ্বারা নিউক্লিয়াস সাইটোপ্লাজম থেকে পৃথক, তাকে আমরা বলছি নিউক্লিয় পর্দা। প্রথম গল্প, নিউক্লিয় পর্দার বিশেষ বৈশিষ্ট্য হলো সেই নিউক্লিয় পর্দার স্থানে স্থানে কতগুলো ছিদ্রের উপস্থিতি। দেখো, এখানেও আমরা সরল গঠনটাতেও দেখব নিউক্লিয় পর্দার মাঝে বিভিন্ন জায়গায় ছিদ্র রয়েছে, তাকে আমরা বলেছি নিউক্লিয় ছিদ্র। কিন্তু কেন? কারণ এই নিউক্লিয় পর্দার মধ্যে রয়েছে নিউক্লিয় রস, আমরা দেখব। তার সাথে বাইরের সাইটোপ্লাজমের সংযোগসূত্র রচনা হয়, সেগুলো হয় এই নিউক্লিয় ছিদ্রের মধ্য দিয়েই। অর্থাৎ নিউক্লিয় পর্দা একটা গঠন, সেই নিউক্লিয় পর্দা কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়ে নিউক্লিয় ছিদ্র গঠন করেছে। নাম্বার 2, আমরা এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা গঠনের মধ্যে দেখব একটা অধিক ঘন গোলাকার বস্তু, যাকে আমরা বলছি নিউক্লিওলাস। আমরা এই ছবিতে এই যে অংশটা দেখেছি, এটা দেখে বোঝাতে চাইছি গোটা নিউক্লিয়াসের মধ্যে হাইলি ডেন্সড একটা সাবস্ট্যান্স, যেটাকে আমরা বলেছি নিউক্লিওলাস। দেখো, গোটাটাই নিউক্লিয়াস, তার মধ্যে অধিক ঘন বস্তু।
দ্বিতীয় অংশ। এই নিউক্লিওলাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের আরএনএ গঠনের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। তৃতীয় যদি বলি, এই নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা এই যে অংশ, তার মধ্যে জলীয় অংশ যেটা, সেটাকে আমরা বলছি নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। সেটা এখানেও উপস্থিত, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, তরল বস্তু নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা অংশের মধ্যে রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, ছবিতে দেখতেই পারছো একটা জালকের মতো অংশ রয়েছে গোটা নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয় প্লাজমে অর্ধনিমজ্জিত অবস্থায়। কি বলি তাকে? তাকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। প্রকৃতপক্ষে এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা এটাই ক্রোমোজোম গঠন করে। অবশ্যই যেটার গঠনগত উপাদান নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। অর্থাৎ একটা নিউক্লিয়াসের দিকে তাকালে আমরা চারটে প্রধান গঠনগত অংশ দেখব। যে আবরণ দিয়ে বেষ্টিত তাকে বলছি নিউক্লিয় পর্দা। সেই নিউক্লিয় পর্দা স্থানে স্থানে ছিদ্রযুক্ত, যাকে বলি নিউক্লিয় ছিদ্র। ভিতরে রয়েছে একটা অধিক ঘন অংশ, নিউক্লিওলাস। আর পর্দা বেষ্টিত অংশে যে তরল পদার্থ রয়েছে তাকে আমরা বলি নিউক্লিয় রস। এবং অবশ্যই জালকের মতো বিস্তৃত অংশ ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। দেখো, একটা আদর্শ নিউক্লিয়াস চারটে অংশ নিয়ে গঠিত: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিওলাস এবং অবশ্যই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এখন এই নিউক্লিয়াস কি কাজ করে? আমরা প্রথমেই বলেছি কোষের যাবতীয় বিপাক নিয়ন্ত্রণ, অর্থাৎ একটা কোষ মধ্যে যত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদের নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। একটা কোষ যখন বিভাজিত হয়ে দুটো নতুন কোষের সৃষ্টি দেবে বা জন্ম দেবে, তাকেই আমরা বলি কোষ বিভাজন। সেই কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু আগেই বললাম এই যে নিউক্লিওলাস কোষের মধ্যে রাইবোজোম সৃষ্টিতে সাহায্য করে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সব কিছু মিলিয়ে নিউক্লিয়াসের প্রধান গুরুত্বপূর্ণ কাজ বা বিপাক নিয়ন্ত্রণের জন্য নিউক্লিয়াসকে আমরা বলি কোষের মস্তিষ্ক। মনে রাখতে হবে। অর্থাৎ একটা আদর্শ কোষের ক্ষেত্রে কোষ আবরক, কোষ প্রাচীর বা কোষ পর্দা সম্পর্কে জানলাম, ভিতরে অবস্থিত সাইটোপ্লাজম সম্পর্কে জানলাম এবং অবশ্যই প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক রূপে খ্যাত নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন কোষ অঙ্গাণু সম্পর্কে জানব। আশা করি আজকের এই ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে, তোমাদের ভালো লেগে থাকবে। আর জীবন বিজ্ঞান বিষয়ের এইরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ছায়া প্রকাশনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।